নমস্কার বন্ধুরা ও পরিবার পরিজনেরা, এই ভিডিও তাদের জন্য যাদের পথ চলাতেই আনন্দ। অনেক দর্শক আছেন যারা দেশের খবর রাখতে ভালোবাসেন। এই ভিডিওতে আছে মহারাষ্ট্র সরকারের এমন একটা দিক যা ভারতবর্ষের জন্য গর্ব। চলুন শুরু করি আমাদের ট্যুর প্রস্তুতি দিয়ে। মাত্র 2 রাত 3 দিনের ট্যুর, তার মধ্যে রাস্তায় কাটবে এক এক দিনের 12 থেকে 13 ঘন্টা করে। তার জন্য এত প্রস্তুতি ভাবতে পারছেন? নিজেরা ড্রাইভ করে যেতে পারলে যা হয়, সংসার সঙ্গে করে নিয়ে যাওয়া আর কি। লার্জ ট্রলি ব্যাগে 2 দিন 2 রাতের জামা, একটা তো সারাদিন পরেই কেটে যাবে। ট্রাইপড, 2টো সেলফি স্টিক্স। ট্রাইপডটা এই জন্য যে যদি ক্যামেরা রেন্টে নিই এবং সেটা স্ট্যান্ড করে ফটোগ্রাফি করার সুযোগ পাই, তখন যেন আফসোস না হয়। কালো ডাফেল ব্যাগে রেডি টু কুক খাবার, চাল, ডাল, আলু, হ্যাঁ সঙ্গে চা, কফি, স্যাশে, মিল্ক পাউডার, ড্রাই ফ্রুটস, বিস্কিটস, মুড়ি, চানাচুর, স্লাইস কেকস, যোগা বার, এসব তো রয়েইছে। এর মধ্যে আমরা রাখবো ড্রাই আইস, যাতে লস্যি, ছাঁচ আর ফ্লেভারড ORS ঠান্ডা ক্যারি করতে পারি। আর রয়েছে 20 লিটার জল। এবারের নতুন সংযোজন, মানে রাস্তা থেকে আমাদের আর জল কেনার প্রয়োজন নেই মনে হচ্ছে। অ্যামাজন থেকে নিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। যেহেতু গরমের ট্যুর, টুপি তো লাগবেই। এই ব্যাগে রয়েছে ডিসপোজেবল প্লেটস, কাপস অ্যান্ড রাইস কুকার, ইলেকট্রিক কেটেল। রাইস কুকার অনেক আগেই কেনা, তাই সেটার লিঙ্ক দিতে পারছি না। 10 লিটার জলের নতুন কন্টেনারের সঙ্গে আরো 10 লিটার খাবারের জল বোতলে ভাগ করে নেওয়া, যেমন আগে নিতাম। আর তৈরি করে নিয়েছি শুকনো আলুর তরকারি, এটা আমার অর্ধাঙ্গনের হাতের জাদু। আর সঙ্গে আমার হাতের বানানো রুটি, ফয়েল প্যাক করা। এখন বাজে রাত 9টা, কাল ভোরে আমরা রওনা দেব। সুতরাং ঝটপট ডিনার করে ঘন্টা 2 ঘুমিয়ে নিতে হবে। টাটা। ভোর 4:30তেই আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য ঝটপট সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে পৌঁছে যাওয়া, কিন্তু তার উপায় নেই, কারণ বাড়ি থেকে সমৃদ্ধি মহামার্গের দূরত্ব 174 কিলোমিটার, সময় দেখাচ্ছে 3 ঘন্টা 23 মিনিট। সারা ভারতবর্ষে এই নগর উন্নয়ন রাস্তা তৈরির কাজ হয়েই চলেছে, সবাই জানেন। রাস্তায় একটা দুঃখজনক দৃশ্য চোখে পড়ল। আমরা চলেছি ভিভান্ডি অর্থাৎ মুম্বাইয়ের ওয়্যারহাউসগুলো যে অঞ্চলে, সেখান দিয়ে। রাস্তার পাশেই চোখে পড়লো একটি ফ্যাক্টরি বা ওয়্যারহাউসে দাউ দাউ করে আগুন জ্বলছে। সম্ভবত মালিক এখনো জানেই না। পাশে একটি পেট্রোল পাম্পও রয়েছে। একটি ট্রাক অলরেডি দাঁড়িয়ে আছে, মানে কোনো প্রসেস স্টার্ট হয়েছে, তাই আমরা এগিয়ে চললাম। আমরা সবে ঘর থেকে 38.6 কিলোমিটার কভার করেছি। পৌঁছে গেছি প্রথম টোল প্লাজা, পাটকা টোল প্লাজা। এখানে আমরা 140 টাকা টোল দিয়ে এগিয়ে যাব। আচ্ছা, কেউ আমাকে এই ক্রস সিগন্যালে মানেটা কমেন্ট বক্সে জানাবেন। আগে বেশ কয়েকবার চোখে পড়েছে। সুজি মামা উকি দিচ্ছেন। বাজে এখন সকাল 6:30। এই পশ্চিমের রাজ্য, দেরিতে সকাল, দেরিতে সন্ধে। ঘন্টা 2 হয়ে গেছে, এখন সমৃদ্ধি মহামার্গে কিন্তু আসেনি। কেটে গেছে আরো 1 ঘন্টা। এবার আমরা এই যে টার্নটা নিচ্ছি, এরপরেই পৌঁছে যাব সমৃদ্ধি মহামার্গের মুখে। সমৃদ্ধি মহামার্গে প্রবেশের আগেই রয়েছে পেট্রোল পাম্প, রেস্টুরেন্টস। সবাই এক্সপ্রেসওয়েতে ঢোকার আগে একটু ওয়ার্ম আপ বা এনার্জি গেইন করে নিচ্ছে, বোঝা যাচ্ছে। আমরাও সুপার এক্সাইটেড, যদিও ওই ফুলটা পৌঁছতে কিন্তু এখনো 350 মিটার। আমি বারবার এক্সপ্রেসওয়ের নাম সংক্ষেপে বলছি। সমস্ত বৃত্তান্ত কি, কেন ধীরে ধীরে জানাবো। শুধু ভিডিও মাঝপথে ছেড়ে চলে যাবেন না, তাহলেই সব জানতে পারবেন। আমরা এন্ট্রান্সে চলেই এসেছি। এবার পুরো নামটা বলেই দিই, নয়তো মহারাষ্ট্র ঠাকুর পাপ দেবেন। দি হিন্দু হৃদয় সম্রাট বালা সাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ। উফ, এত বড় নাম, পুরো লিখতে স্ক্রিনের পুরো জায়গায় লেগে গেল। আমাদের জন্য আপাতত সমৃদ্ধিই ভালো, কি বলেন? সামনেই টোল প্লাজা। আমাদের প্রবেশকালে কোনো টোল কাটেনি। 8 ঘন্টা পর এই এক্সপ্রেসওয়ে থেকে যখন এক্সিট করব, তখন টোল কাটবে। আমাদের ডান দিকে অর্থাৎ টোল প্লাজার পাশেই রয়েছে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাবলিক টয়লেট। আমরা আরও একবার ব্রেক নিয়ে তবে এই বহুল চর্চিত এক্সপ্রেসওয়েতে উঠব।
কোনো পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়েও কখনো ফটোশ্যুট করার ইচ্ছে হবে, এ কিন্তু 1 বছর আগেও ভাবতে পারতাম না। ভারতবর্ষ তার মানে দ্রুত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার দিকে এগোচ্ছে, তাতে বোধহয় খুব একটা সন্দেহ নেই। এর জন্য ভারত সরকারকে অনেক ধন্যবাদ। সমৃদ্ধি হাইওয়েতে ওঠার আনন্দ, দেখা যাক 8 ঘন্টার ব্যাপার কতক্ষণ এই আনন্দ থাকে। এবার 8 ঘন্টা নাক বরাবর শুধু চলা, রাস্তায় কি আছে না আছে দেখতে দেখতে এই রাস্তার সঙ্গে যারা পরিচিত নন তাদের পরিচয় করিয়ে দিই। এই রাস্তা নিয়ে একটি ওয়েবসাইট রাজ্য সরকারের তরফ থেকে করা আছে, যাতে সমস্ত ডিটেলস দেওয়া আছে। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেশের সার্বিক উন্নয়ন দ্রুত করার জন্য এই রাস্তা মহারাষ্ট্র সরকারের একটি বিপুল সংযোজন বলা যেতে পারে। রাজ্যের দুটো রাজধানীকে কানেক্ট করছে এই রাস্তা। 701 কিলোমিটার মুম্বাই থেকে নাক বরাবর নাগপুর। এই যে আমি স্ক্রিনে লিখলাম অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে, এর মানে কি বলি। এটা বোঝায় সেই সব মহাসড়কগুলোকে যা উচ্চ গতির যানবাহন চলাচলের জন্য ডিজাইন করা, যেখানে সমস্ত ট্রাফিক ফ্লোর প্রবেশ এবং নির্গমন নিয়ন্ত্রিত। কথা প্রসঙ্গে বলে রাখি, এই হাইওয়েকে 3টি লেনে স্পিড অনুসারে রেগুলেট করা হয়েছে। একদম লেফট লেন প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে চলার জন্য, জেনারেলি লজিস্টিক্স অর্থাৎ হেভি ট্রাক লেন, এরপর কার্সের জন্য স্পিড লিমিট 120 কিলোমিটার পার আওয়ার, রাইট লেনে ওভারটেক করা যেতে পারে, স্পিড লিমিট 150 কিলোমিটার প্রতি ঘন্টা। 150 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ সমতল ভূমিতে স্পিড লিমিট, পাহাড়ি এলাকায় 120 কিলোমিটার পার আওয়ার সর্বোচ্চ লিমিট। প্রতি 5 কিলোমিটারে স্পিড ডিটেক্টর ক্যামেরা বসানো, সুতরাং আইন ভঙ্গ করার অবকাশ নেই। হাওয়ার গতিবেগের আওয়াজ শোনালাম, কেননা কার স্পিডোমিটারের দিকে না তাকালে মনেই হচ্ছে না গাড়ি চলছে। আমরা চলেছি 120 কিলোমিটার স্পিডে, রাস্তার ঠিক পাশে কিছু নেই বললেই চলে, তাই তুলনা করে বোঝাই যাচ্ছে না যে গাড়ি স্পিড কত। রাস্তা নাক বরাবর সোজা, আর শহর গ্রাম থেকে দূরে নির্জন পাহাড় মাঠ জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তা। সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে এন্ট্রি করার পর এটা আমাদের প্রথম টানেল, যাকে মারাঠিতে বলা হয় বোগদা। এটি ইগতপুরি পাহাড়ের অংশ। আমরা 10 থেকে 11 কিলোমিটারই হবে এসেছি এখনো পর্যন্ত। স্পিডোমিটারের স্পিড 120 কিলোমিটার পার আওয়ার। রাস্তার দিকে তাকালে বোঝার উপায় নেই, শহর থেকে দূরে, তাই মহারাষ্ট্রের গরমের সকাল 8টাতেও বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 19 ডিগ্রি সেন্টিগ্রেড। শহরে তো আমরা সকালেও পারলে এসি চালাই। বর্তমানে এই রাস্তা 6 লেন হিসেবে চালু হলেও ভবিষ্যতে এই রাস্তা 8 লেন পর্যন্ত এক্সপ্যান্ডেবল। রাস্তার দুপাশে ওই পাঁচিলগুলো পর্যন্ত ল্যান্ড অ্যাকুইজিশন করা আছে। এটি দেশের দীর্ঘতম গ্রিনফিল্ড রোড প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পটি মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের মস্তিষ্কপ্রসূত। 2015 সালে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই প্রজেক্টের প্ল্যান করেছিলেন। প্রকল্পটি রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার আর্ম মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ MSRTCর দ্বারা পরিচালিত হচ্ছে, আর ডিজাইন করেছে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। লেফটের ওই শেডটি নাসিকের জন্য এক্সিট টোল প্লাজা। এই এক্সিট রুটে ঘটি বদ্রুক টাউন পড়বে। 701 কিলোমিটারে
এই এক্সপ্রেসওয়ে থেকে প্রতিটি শহর গ্রামের জন্য এমন এক্সিট ও এন্ট্রি টোল প্লাজা করা আছে। এই এক্সপ্রেসওয়ে ভিভেন্ডির কাছে আমানে গ্রাম থেকে নাগপুর জেলার শিবমটকা গ্রাম পর্যন্ত মোট 701 কিলোমিটার বিস্তৃত। জমি অধিগ্রহণ খরচ সহ এই প্রকল্পের মোট ব্যয়ের বাজেট 55,000 কোটি টাকা। আমরা যারা প্রথম এই এক্সপ্রেসওয়েতে উঠছি তারা গাড়িতে ফুল ট্যাঙ্ক ফুয়েল নিয়ে উঠছি। এক্সপ্রেসওয়েতে কোথাও কোনো পেট্রোল পাম্প আছে কিনা জানা নেই তাই। তবে সবাইকে জানাতে ভালো লাগছে প্রতি 50 থেকে 60 কিলোমিটার একটি পেট্রোল পাম্প করা হয়েছে এবং সবকটি এখনো চালু না হলেও এগুলো খুব দ্রুত সচল হতে চলেছে দেখলেই বোঝা যায়। রাস্তার পাশে এমার্জেন্সি হেল্পলাইনের কন্ট্যাক্ট নাম্বারের সাইনবোর্ড সহ বিভিন্ন দ্রুত ড্রাইভ করার উপযোগী ইনফরমেটিভ সাইনবোর্ড সুপরিকল্পনার পরিচয় বহন করছে। আমরা এন্ট্রি নেওয়ার 50 থেকে 55 কিলোমিটারের মাথায় এই পেট্রোল পাম্পে ফার্স্ট স্টপেজ নিলাম। এটা আমাদের টি ব্রেক, যেটুকু ট্যাঙ্ক খালি হয়েছে সেটুকু আবারও ফুল করে নিচ্ছি। ওই ভয় আগে যদি না থাকে তবে পুরো এক্সপ্রেসওয়েতে এমনই সুন্দর সুন্দর পেট্রোল পাম্প যাত্রীরা পেতে চলেছে। পেট্রোল পাম্পগুলো এখনো জি ম্যাপে আপডেট হয়নি, তবে দিনে রাতে নির্দ্বিধায় এই রাস্তায় নেমে পড়া যায়। এই শহর থেকে মহারাষ্ট্র সরকারের উদ্দেশ্য এই এক্সপ্রেসওয়ে রাজ্যের সামগ্রিক আর্থ সামাজিক উন্নতির জন্য একটি সমৃদ্ধ করিডর তৈরি করা। 6 লেনের এই সড়ক পথ পরবর্তীকালে প্রয়োজনে 8 লেন পর্যন্ত বিস্তৃত করা যাবে। মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়ে 10টি প্রধান জেলার মধ্য দিয়ে যাচ্ছে, সেই সঙ্গে 14টি জেলার সঙ্গে ফিডার রোড দ্বারা পরোক্ষভাবে সংযুক্ত হয়েছে। এছাড়া 24টি তালুক এবং 392টি গ্রামকে উন্নত পরিষেবা দিতে প্রস্তুত। এছাড়া ইয়াবতমাল শহর 4 লেন রোড দ্বারা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের মধ্যস্থতায় অমরাবতীর সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য প্রস্তুতি চলছে। আপনারা খেয়াল করছেন গাড়ি মনে হচ্ছে খুব ধীরে চলছে, তা কিন্তু নয়। আমরা চলেছি 120 কিলোমিটার পার আওয়ার লেনে, যেখানে ইউ আর নট অ্যালাউড টু ড্রাইভ অ্যাট লেস স্পিড দ্যান 120 কিলোমিটার পার আওয়ার, মানে যেখানে আপনি অ্যালাউডই নন 120 কিলোমিটার পার আওয়ার স্পিডের নিচে চালানোতে। এটাকে বলে হাইওয়ে হিপনোসিস। মানে এই জাতীয় সোজা স্মুথ লং হাইওয়ে এক্সপ্রেসওয়েতে বৈচিত্র্য কম থাকায় দীর্ঘ সময়ে একঘেয়েমি আসে, স্পিড বোঝা যায় না। এ থেকে ড্রাইভারের ঘুম আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু যদি আপনি সচেতন থাকেন, বিষয়টি অ্যাভয়েড করতে কি কি করা উচিত সেটা জানেন, তাহলে হাইওয়ে হিপনোসিস অ্যাভয়েড করতে পারেন। এই রোড প্ল্যান আপনাকে সেভাবে হেল্প করবে। লেফট লেনে স্পিড স্লো করে চলুন অথবা কোথাও দাঁড়িয়ে ব্রেক নিন। পেট্রোল পাম্পগুলোতে ব্রেক নিন। এই হাইওয়েতে সব জায়গায় গাড়ি দাঁড় করানো অ্যালাউড নয়। লেফট লেনে খেয়াল রাখুন কোথায় অ্যালাউ করছে। রোড প্ল্যানের সমস্তটা যদিও এখনো ইমপ্লিমেন্ট হয়নি, এই রোডকে সাজানোর জন্য আরো প্ল্যান বাকি। প্রথমত এমএসআরটিসি নজর রাখছে এই সড়কে যেসব গাড়ি প্রবেশ করছে তাদের নিরাপত্তার দিকে। এর জন্য সার্ভেইলেন্স ক্যামেরাও বসানো হয়েছে। রাস্তাটির নকশা আন্তর্জাতিক মানের। এবার নাগরিক যদি আন্তর্জাতিক মানের না হয়, সেক্ষেত্রে সরকার হাজার চেষ্টা করলেও কোনো প্রকল্প অসফল হতে বাধ্য। আচ্ছা, রাস্তার পাশে এই উঁচু ব্যারিয়ারগুলো মাঝে মধ্যে দেখতে পাবেন। এগুলো এখন নতুন রোড প্রজেক্টগুলোতে লাগানো হচ্ছে। এই পাঁচিলগুলির টেকনোলজি হলো সাউন্ড অ্যাবজর্ব করা। যখন কোনো রোড লোকালয়, হসপিটাল বা ওয়াইল্ড লাইফের মধ্য দিয়ে ডিস্টার্ব করে যাচ্ছে, তখন এই হাই টেকনোলজির পাঁচিল লাগানো হচ্ছে যাতে গাড়ির আওয়াজ লোকালয়ের তীব্রতার সঙ্গে না পৌঁছায়। স্পিডের ব্যাপারটা তো আগেই বলেছি। এটি দেশের দ্রুততম সড়ক নেটওয়ার্কের মধ্যে একটি। দুটি রাজধানী শহরের মধ্যে ভ্রমণের সময় 16 ঘন্টা থেকে জাস্ট অর্ধেক মানে 8 ঘন্টায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। তৃতীয়ত, এটি ন্যাশনাল ট্রাঙ্ক অ্যান্ড ফ্রেইট ইনফ্রাস্ট্রাকচারে 6% কন্ট্রিবিউট করবে, এইভাবে ডিজাইন করা। এটি একটি সুপার কমিউনিকেশন এক্সপ্রেসওয়ে। রাজ্যের 36% জনসংখ্যার জীবিকার ওপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে রাজ্য সরকারের সেরকমই পরিকল্পনা। চতুর্থত, এই পরিকল্পনা অনুযায়ী
18টি কৃষিভিত্তিক নতুন শহর এই রাস্তার সংযুক্ত অঞ্চলগুলোতে বিকাশ করা হবে। সকাল 9:15টার পর 3.5 ঘন্টা ড্রাইভ করে এই বেলা 1:38 নাগাদ আমরা সেকেন্ড স্টপেজ নিচ্ছি। সেকেন্ড টাইম একটা পেট্রোল পাম্প পেলাম, যেটুকু ট্যাঙ্ক খালি হয়েছে এখানে আবার সেটুকু ভরে নেব, কারণ এখনো জানি না সামনে কতগুলো পেট্রোল পাম্প রয়েছে। এই রাস্তা পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে গেছে। বর্তমানে রাস্তা দুপাশ খাঁ করছে গাছপালার অভাবে। গরমের দিনে যখন সূর্য আমাদের সামনে এবং মাথার ওপর, তখন এসি গাড়িও হাঁসফাঁস করছে, মনে হচ্ছে গাছের ছায়ার প্রয়োজন। আমরা ওভারপুল কানেক্টেড রোডগুলোর নিচে ছায়ায় দাঁড়াচ্ছিলাম গাড়ি ঠান্ডা করতে, এবং দুপুরের তপ্ত রোদে অনেকেই সেটা করছিল লক্ষ্য করলাম। কিন্তু এই এক্সপ্রেসওয়ের প্ল্যানে আছে দুপাশে 11 লাখ গাছ লাগিয়ে এই সুপার কমিউনিকেশন এক্সপ্রেসওয়েকে দেশের মোস্ট এক্সটেন্সিভ গ্রিন ফিল্ড তৈরি করবে। আশা করি আগামী 4টে বর্ষার পর এই রাস্তার চেহারা স্বর্গীয় হয়ে উঠবে। সামনে যে ওভারব্রিজ রোডটি আসছে সেটি এই এক্সপ্রেসওয়ের অ্যাট্রাকটিভ কি ফিচার্সগুলির মধ্যে একটি। লেখাটা হয়তো ক্যামেরায় এবার ভালো ধরতে পারিনি, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এটি একটি অ্যানিমেল ওভারপাস, ওয়াইল্ড অ্যানিমেল ওভারপাস। এরকম 9টি অ্যানিমেল ওভারপাস এবং 17টি অ্যানিমেল আন্ডারপাসেস করা হয়েছে। দুপাশে উঁচু ফেন্সিং করা আছে যাতে সহজে ওয়াইল্ড অ্যানিমেলস রাস্তায় না চলে আসে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, বন্যজন্তু জানবে কি করে যে এই রাস্তা ধরে রাস্তা পারাপার করতে হবে? সে তো আর মানুষ নয়। সেজন্য সরকার অ্যানিমেল ওভার এবং আন্ডারপাসেস গুলোতে মাটি ঢেলে তাতে বৃক্ষরোপণ আরম্ভ করেছে। দুটো বর্ষায় পাসেসগুলো যখন জঙ্গল হয়ে উঠবে তখন পশুদের কাছে এটা কমফোর্টেবল রাস্তা হয়ে উঠবে আশা করা হচ্ছে। বর্তমানে দীর্ঘদিন এই রাস্তা খোঁড়াখুড়ি কনস্ট্রাকশনের কাজ হয়েছে, এতে ওয়াইল্ড লাইফ যথেষ্ট ডিস্টার্ব হয়েছে এবং রাস্তার পাশ থেকে দূরে চলে গেছে, এটা আমার মনে হয়। আর এই এপ্রিল মে মাসে মহারাষ্ট্র সুখা রাজ্য, ওয়াইল্ড লাইফ জল জঙ্গলের দিকে সরে যায়। তা সত্ত্বেও আমি যেখানে ওয়াইল্ড লাইফ মেনশন পেয়েছি রাস্তার পাশে চোখ রেখেছি এবং বিফল হইনি। আমি কিন্তু নীলগাই দেখতে পেয়েছি। আমার রাজস্থান সিরিজগুলোতেও আপনাদের নীলগাই রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করে দেখিয়েছি। এখানে যেখানে সেখানে দাঁড়ানো নিষেধ, তাই ভিডিওতে দেখাতে পারলাম না। তবে সমৃদ্ধি মহামার্গে মহারাষ্ট্রের অনেকেই যাতায়াত করে ফেলেছেন। কারা কারা নীলগাই দেখতে পেয়েছেন বলুন তো, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু প্লিজ। সবকটি যে ওয়াইল্ড অ্যানিমেলস এর জন্য তা নয়, যেখানে গ্রাম এবং কৃষিক্ষেত্র রয়েছে লক্ষ্য করলাম সেখানেও এমন ওভারপাস করা হয়েছে যাতে পশুচারণের সুবিধা হয়। সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটটি চেক করে জানলাম এই সমৃদ্ধি মহামার্গে মোট 65টি ফ্লাইওভার্স, 33টি মেজর ব্রিজেস, 274টি মাইনর ব্রিজেস, 8টি রেলওয়ে ওভারব্রিজেস, 25টি ইন্টারচেঞ্জেস, 6টি টানেলস, 198টি আন্ডারপাসেস, 110টি আন্ডারপাসেস ফর লাইট ভেহিকলস, 209টি আন্ডারপাসেস ফর অ্যানিমেল অ্যান্ড পেডিস্ট্রেন্স মানে পশু ও পশুপালক বা গ্রামের পথযাত্রীদের জন্য, 8টি আন্ডারপাসেস অ্যান্ড 8টি ওভারপাসেস ডেডিকেটেডলি ফর ওয়াইল্ড লাইফ মুভমেন্ট। আমি তো ভাবছি 2-3টে বর্ষার পর যখন রাস্তার দুপাশের জঙ্গল ঘন হয়ে আসবে তখন কি রাস্তায় বাঘও লাফিয়ে পড়তে দেখতে হবে? হোপফুলি সরকার সেজন্য ফেন্সিং আরো বাড়াবেন। আচ্ছা, আমার কথা শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই খেয়ালও করেছেন যে আমরা সমৃদ্ধি মহামার্গে সিন্ধি ড্রাই পোর্ট ইন্টারচেঞ্জ থেকে এক্সিট নিচ্ছি। আমরা চাইলে 28.7 কিলোমিটার আগে আরভি ওয়ার্ধা ইন্টারচেঞ্জ থেকে এক্সিট নিতে পারতাম, তাতে তাডোবা পৌঁছাতে একটু বেশি সময় লাগতো। ডিস্টেন্স 129 থেকে 133 কিলোমিটার বা রাস্তা বিশেষে 140 কিলোমিটার পর্যন্ত পড়তো। আরো কোনো রাস্তাই আমাদের জানা নেই, তাই মহামার্গে আরো 28 থেকে 29 কিলোমিটার থাকা প্রেফার করে এগিয়ে এসেছি। এক্সিট নিচ্ছি এই সিন্ধি ড্রাই পোর্ট ইন্টারচেঞ্জ থেকে। এখান থেকে তাডোবা পৌঁছাতে আরো 110 থেকে 15 কিলোমিটার রাস্তা বিশেষে। এখন বাজে 3:07।
বেরোনোর ঠিক আগেই 2:45 নাগাদ যখন ওয়াইল্ড পাসেসগুলো পেরোচ্ছিলাম তখন কিন্তু আকাশ মেঘে ঢেকে এসেছিল, হালকা বৃষ্টিও পেয়েছি। লাস্ট পেট্রোল পাম্প থেকে বেরিয়ে 1:30 নাগাদ থেকে আমরা চলন্ত গাড়িতে বসেই লাঞ্চও সেরে নিয়েছি। ভোরবেলা ঘর থেকে শুকনো আলুর তরকারি আর পরোটা প্যাক করে এনেছিলাম তা দিয়ে, আর টুকটাক তো অনেক কিছুই খেয়ে চলেছি। সমৃদ্ধি মহামার্গের বৃত্তান্ত মোটামুটি শেষ। যাদের ইলেকট্রিক ভেহিকলস তারাও এই রাস্তায় আসবেন। ভারত সরকার ইভি লজিস্টিক্সের দিকেও তৎপর। এই রুটে সোলার প্ল্যান্টস, ইভি চার্জিং স্টেশন সবই প্ল্যানে আছে। খুব শীঘ্রই সেগুলো কার্যকরী হয়ে যাবে। অনেকগুলো ট্যুরিস্ট স্পট এই রুটে দ্রুত অ্যাক্সেসেবল, তার একটাতে আমরা চলেছি। সমৃদ্ধি মহামার্গে প্রতি 5 কিলোমিটারে এমার্জেন্সি কল বুথ থাকবে, যেখানে এক্সপ্রেসওয়েতে যে কোনো সাহায্যে হেল্প পাওয়া যাবে। সমৃদ্ধি মহামার্গ শেষ, এবার বলবো তাডোবার গল্প। আরো ঘন্টা 3 লাগবে পৌঁছতে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কি কিছু নতুন তথ্য দিতে পারলাম? বাড়িতে যারা পড়ুয়া অন্তত তাদেরকে শেয়ার করে দিন। দেশের কোথায় কি হচ্ছে তাদেরও তো জানাটা আবশ্যক। ভবিষ্যতে নেতা মন্ত্রী তো ওরাই হবে, বাইরের দেশ থেকে তো আর আসবে না। এবার আমরা সমৃদ্ধি মহামার্গ থেকে বেরিয়ে তাডোবার দিকে যে রাস্তা নিয়েছি সেটিও ন্যাশনাল হাইওয়ে NH 347A। সাইনবোর্ডে যে MMLP সিন্ধি লেখাটা দেখলেন, এর ফুল ফর্ম হলো সিন্ধি মাল্টি মডেল লজিস্টিক্স পার্ক। এটিও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির একটি ড্রিম প্রজেক্ট বলা যেতে পারে। এই প্রজেক্টের ডিটেলস লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সমৃদ্ধি মহামার্গে চলার পর এই রাস্তায় নেমে ঘুম দিবাস্বপ্ন সবই ভেঙে চানাচুর হয়ে যাবে। তা ততক্ষণ আমি বরং তাডোবার পরিচয় দিই। তাডোবা মহারাষ্ট্রের একটি ন্যাশনাল পার্ক। ভারতের 47টি টাইগার রিজার্ভ প্রজেক্টের মধ্যে এটি অন্যতম। ভালো নাম তাডোবা আন্ধারি টাইগার রিজার্ভ। মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় পড়ছে এই ন্যাশনাল পার্ক, যার অর্ধেকটা ভাগ হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশের সঙ্গে। ভারতবর্ষের কয়েকটি ব্যাঘ্র প্রকল্প বিভিন্ন কারণে বিখ্যাত। এই জাতীয় উদ্যান বিখ্যাত সবচেয়ে বেশি সংখ্যক বাঘ থাকার জন্য। 2010-এর জাতীয় গণনা অনুযায়ী এখানে বাঘের সংখ্যা ছিল 43টি, বর্তমানে যা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এখন বলা হচ্ছে মধ্যপ্রদেশের অংশটুকু নিয়ে এখানে বাঘের সংখ্যা 150, যেখানে শুধু তাডোবাতেই 80 থেকে 83টি বাঘ রয়েছে। 624.4 বর্গ কিলোমিটারের বিশাল অভয়ারণ্যে বাঘ ছাড়া আরও প্রাণী তো নিশ্চয়ই আছে, যেমন ভারতীয় চিতাবাঘ, স্লথ ভাল্লুক, গৌড়, নীলগাই, ঢোল, ছোট ভারতীয় সিভেট, জংলি বিড়াল, সাম্বার, বার্কিং ডিয়ার, চিতল, চৌসিংহা, মধুবেজার ইত্যাদি। তাডোবা হ্রদে রয়েছে কুমির, এছাড়া ভারতীয় অজগর এবং সাধারণ ভারতীয় মনিটর মানে গোসা, টেরাপিন, ভারতীয় তারকা কাছিম, ভারতীয় কোবরা, রাসেল ভাইপার, আর রয়েছে 195টি প্রজাতির পাখি, 74টি প্রজাতির প্রজাপতি। পোকামাকড় আর কি বলবো, এটা আন্দাজ করা যেতে পারে। সাইনবোর্ড বলছে সামনে 3 মাথার মোড়, আর MTDC এখনো 35-35.5 কিলোমিটার। এখন অলরেডি বিকেল 4:30। দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। জঙ্গলের অচেনা রাস্তা, তার চেয়ে বরং যেতে যেতে বলি তাডোবায় জঙ্গল সাফারির বুকিং ব্যাপারটা। বুকিং লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তবে সাফারি যেহেতু লিমিটেড আর ডিমান্ড হিউজ, তাই বুকিং করতে হয় 3 মাস আগে থেকে যদি কোর জঙ্গলে যেতে চান। আর এপ্রিল, মে, জুন এটা হচ্ছে পিক সিজন। রাস্তার এই মোড়ে এসে আমরা দাঁড়িয়ে পাশের দোকানটায় জিজ্ঞেস করে একটু কনফার্ম হয়ে নিলাম, কারণ এবার হাইওয়ে ছেড়ে এই রাস্তায় উঠতে হবে। আমাদের সব প্ল্যান হারিকেন ট্যুর জাতীয় প্ল্যান। মাত্র 1 সপ্তাহ আগে ট্রাই নিয়েছি, ফলাফল কোনো রকমে নতুন একটা গেটে বাফার জোনে এন্ট্রি পেয়েছি, তাতেও 1000 টাকা মাথা পিছু। বাঘ দেখতে পাবো এমন কোনো আশাই নেই। তবে কিছুদিন আগেও ওই গেটে নাকি বাঘ ঘোরাঘুরি করেছে, এই আশায় বুক বাঁধে চাষা। আর কিছু না হোক প্রথমবার আশপাশটাই দেখে আসি। একবারেই যদি দেখা পাবো তাহলে তো চিড়িয়াখানায় আরো কম খরচে ঘুরে আসা যায়, তাই না? রোড সাইড সাইনবোর্ডগুলো পজ করে পড়ছেন তো? লেখা ছিল MTDC আরো 20 কিলোমিটার। রাস্তার ফুরোচ্ছেই না। আশেপাশে আরো হোটেলস, কটেজেস গজিয়েছে। সাইনবোর্ড দেখে বোঝা যাচ্ছে
সার্ভিসেসও ভালো, গুগল করলেই পেয়ে যাবেন। তবে শুধু নেচার লাভাররা এমটিডিসিতে নির্দ্বিধায় আসতে পারেন। গেটটা পজ করে দেখে নেবেন কোন গেট কত দূরে। আমরা আর থামতে পারছি না, পৌঁছে গেছি তাডোবা রিজার্ভ ফরেস্টের এন্ট্রি গেটে। এবার আমরা বাফার জোনে ঢুকে যাব। তার আগে এখানে পারমিশন নিতে হবে, আপনার বুকিং আছে কিনা তার ডিটেলস আইডি কার্ড সহ শো করতে হবে। তারপর জঙ্গলে, গেট থেকে এমটিডিসি আরো 8 কিলোমিটার। এখন কিন্তু আমরা বাফার জোনে। গ্রামবাসীরা এই জোনেও কিছু আছে, চাষের জমি আছে। তবে গ্রাম যত জঙ্গলের দিকে এগোবে তত ওয়াইল্ড লাইফ এবং গ্রামীণ জীবনযাত্রায় চ্যালেঞ্জেস বাড়বে। এই বেলা বলে রাখি, তাডোবা শব্দটি তারু দেবতার নাম থেকে এসেছে। আঞ্চলিক ভাষায় যা তাডোবা দেবতা নামেও পরিচিত। এই দেবতা জঙ্গলের উপজাতিদের দেবতা। বাঁ দিকের গেটটি ফরেস্ট ডিপার্টমেন্টের। করে যাওয়ার পেট্রোলিং এন্ট্রি গেট, সেটা পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি। এই গেট দিয়ে অন্য কারো যাওয়ার পারমিশন থাকে না। আমাদের ডান দিকে কখনো সামনে যে ড্যামটি দেখা যাচ্ছে সেটি বিশাল ইরাই ড্যাম। ভিডিও রিওয়াইন্ড করে ম্যাপটা লক্ষ্য করলে বুঝবেন কত বড় এই ড্যাম। এটি একটি স্পিলওয়ে অ্যান্ড রিজার্ভার। স্পিলওয়ে ড্যাম মানে যেখানে অতিরিক্ত জল দ্রুত সেফলি রিলিজ করা যায়। আর জঙ্গলের মধ্যে এই এলাকায় একটি নদী বয়ে গেছে, সেই নদীর নাম আন্ধারি। আচ্ছা, আমরা কিন্তু প্রায় চলে এসেছি। পেরিয়ে এলাম এই অঞ্চলের একটা ছোট্ট বাজার। এখানেই পাওয়া যাবে সাফারিতে বার্ড ফটোগ্রাফি, অ্যানিমেল ফটোগ্রাফির জন্য বিভিন্ন রেঞ্জের ক্যামেরা ও টেলিস্কোপিক লেন্সেস। যেটুকু রাস্তা বাকি ততক্ষণ একটা আঞ্চলিক গল্প শোনাই। টুরিস্ট কমপ্লেক্স, সার্কিট হাউস, পর্যটন সার্কুল, মোহালি টাইগার রিজর্ট। এটা দেখো এর রেঞ্জারের ঘর। এখানে একটি ইন্টারেস্টিং গল্প আছে, যেতে যেতে শুনিয়ে দিই। আঞ্চলিক প্রচলিত গল্প। তারু ছিলেন একজন গ্রাম প্রধান, যিনি কখনো একটি বাঘের মুখোমুখি হন এবং লড়াই করে মারাও যান। তার সেই নির্ভীক লড়াই তাকে গ্রামবাসীদের কাছে দেবতা করে তুলেছিল। ওনার নামে একটি মন্দির এখন তাডোবা হ্রদের ধারে একটা বড় গাছের নিচে তৈরি করা হয়। আশেপাশে যে পাহাড় দেখা যায় তা চিমুর পাহাড় শ্রেণী। এই পাহাড়ি জঙ্গলে একসময় গন্ডি সম্প্রদায় রাজত্ব করত। 1955 সাল পর্যন্ত এই জঙ্গলে গ্রামবাসীদের অবাধ যাতায়াত ছিল। 1986 সালে এই অরণ্য অভয়ারণ্য হয়ে যায়। তারপরেও এই অরণ্যের সবচেয়ে জনপ্রিয় বাঘ চোরা শিকার হয়ে গায়েব হয়ে যায়। এ খবর খুব পুরনোও নয়। এই জঙ্গলের প্রতিটি বাঘের নাম আছে। সবই ভুলে যেতে চাই। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, এমটিডিসি। আমার মনে হয় এরপর আমরা আর কি দেখলাম সেটা পরের ভিডিওর জন্য রাখি। অলরেডি অনেকটা সময় আপনাদের নিয়ে নিয়েছি। তাডোবা জঙ্গলের গল্প আর জঙ্গলের ভেতর এই রিসর্ট ডিটেলসে দেখতে চলে আসুন পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। আশায় থাকবো আপনি ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। সবই ভুলে যেতে চাই, এই শহর থেকে আরো অনেক দূরে চলো।